আজ রান্না করতে করতে মায়ের কথা মনে পড়ে গেল। মায়ের হাতে সেই পছন্দের রান্নাগুলো যতই চেষ্টা করি কিছুতেই মায়ের মতো করে পারি না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শুক্রবার, আর শুক্রবারের সকালটা অন্য দিনের মতো রান্নাঘর থেকেই শুরু করলাম। সকালে বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আগের দিন রাত্রেবেলায় রান্নার সমস্ত আয়োজন করে রেখেছি। সবজি সব কেটে রেখেছি, টিফিন বক্সটার মধ্যে মাছও ধুয়ে রেখেছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। আজকে না একটু লাল শাক রান্না করব। তো 2-1 দিন ধরেই এটা ফ্রিজে পড়ে আছে, বাবা এনে রেখেছিল, করা আর হচ্ছিল না, ভাবলাম আজই করি। তবে এটা ভাজা বা অন্য কিছু করব না, এটা একটু আলাদাভাবে রান্না করব। মা এইভাবে করতো, মায়ের থেকেই রান্নাটা শেখা। তবে যত যাই বলো, মা যেভাবে করতো, মা করার পর সেটা স্বাদ যেরকম হতো, আমি করলে মোটেই সেটা হয় না। তবু একটু চেষ্টা করি আর কি। আর এই শাকটা করার জন্য একটু মুসুর ডালের বড়া লাগে, অন্য বড়ি দিয়ে খুব একটা ভালো লাগে না। তাই মুসুর ডালটাও আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে নিয়ে এই যে ভাজতে দিয়েছি। আর শাকটা আগে 2টো সিটি দিয়ে প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি। তবে জানো তো, বিয়ের আগে, বিশেষত বিয়ের পরেই আমি যখন যেতাম বাপের বাড়ি বা যাওয়ার কথা থাকতো, মা না আগে থেকে সেই সমস্ত রান্নাগুলোর ব্যবস্থা করে রাখতো যেগুলো আমি খেতে ভালোবাসি। খুব একটা বড়সড় কিছু নয়, সামান্যই কিছু জিনিস, কিন্তু সেই রান্নাগুলো মায়ের হাতে খেতে আমার খুব ভালো লাগতো। তো সেইগুলোই মা করার চেষ্টা করতো। এমনকি আমি ওখানে থাকাকালীনও প্রত্যেক দিন সকালে উঠে জিজ্ঞাসা করতো, আজকে কি খাবি বল, সেই বুঝেই রান্না হতো। তো তার মধ্যে এই শাকটা কিন্তু একটা উল্লেখযোগ্য জিনিস ছিল। লাল শাকের যখন সিজন থাকতো, সেই সময়টা গেলে মা কিন্তু এই লাল শাকটা এইভাবে রান্না করে দিত। আমার না খুব ভালো লাগতো। তবে জানো তো, বিয়ের পরে বেশ কয়েকবার রান্নাটা করেছি, মায়ের থেকে রেসিপি নিয়েও করার চেষ্টা করেছি, কিন্তু মা যেভাবে করতো কিছুতেই সেই রকম স্বাদ পাই না, জানি না কেন। তো যাই হোক, এখানে এই যে দেখো মুসুর ডালের বড়াগুলোতে ভেজে তুলে রাখলাম, আর তারপরে ছোট ছোট কিছু আলু কেটে রেখেছিলাম, সেগুলো 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে অল্প একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে সেদ্ধ করা লাল শাকটা দিয়ে দিলাম। শাকটা কড়াইতে এই সময় দিলেও হয়, তবে আমি একটু আগে থেকে সিদ্ধ করে নিই, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়, এই আর কি। তারপরে এর মধ্যে এই যে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে এই যে মুসুর ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর মুসুর ডালের বড়া যেহেতু একটু জল টেনে নেবে, তাই শাকের মধ্যে জলটাও একটু বেশি পরিমাণেই দিই, যাতে তরকারিটা হওয়ার পরে জলটা টেনে নিলেও তরকারিটা খুব একটা ড্রাই না হয়। তো তারপরে এই যে লো ফ্লেমে বসিয়ে রেখে দিয়েছিলাম, এই যে দেখো জলটা অনেকটা টেনে নিয়েছে, আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এই অবস্থায় মুসুর ডালের যে বড়াগুলো দিয়েছিলাম সেগুলো খুন্তি দিয়েই 2-3 পিস করে ছোট ছোট করে একটু কেটে দিলাম, তাহলে কি হবে, শাকের মধ্যে মিশে যাবে ওটা, আর খেতেও খুব ভালো লাগে। তবে শাকটা এরকম জল জল অবস্থায় নামাবো না, একটু মাখা মাখা হবে তারপরে নামাবো, নাহলে খেতে ভালো লাগবে না। তবে জানো তো, মা এই লাল শাক চচ্চড়িটা করতো যে, সেটা এত সুন্দর খেতে হতো। আমি তো প্রায় দুপুরবেলা রাতের বেলা দুবেলাই খেতাম। তবে জানো তো, এটা ছাড়াও আরও অনেক রকম রান্না আছে যেগুলো মায়ের হাতের আমার খেতে ভালো লাগতো। মাকে জিজ্ঞাসা করেই সেই সব রেসিপিগুলো ট্রাই করেছিলাম। তবে মা যেভাবে বানাতো সেই রকম খেতে কিছুতেই হতো না, জানি না কেন। তবে এখনও চেষ্টা করি সেই একইভাবে করার। আসলে কি, রান্নাটা বেশিরভাগ তো মায়ের কাছ থেকেই শেখা, তো সেইভাবেই করার চেষ্টা করি। তবে সেই রকম টেস্ট ওই যে আসে না। তবে এখন তো মা নেই, তবে মায়ের এই রান্নাগুলো সত্যিই খুব মিস করি, জানো তো। এই যে শীতকাল আসছে, শীতকালে বাপের বাড়ি গেলেই মা আমার জন্য ধরাবাঁধা একটা রান্না ছিল, সেটা হলো ফুলকপি দিয়ে মাছের ঝোল। যেহেতু আমি ওটা খেতে খুব ভালোবাসি, তো আমি গেলেই মা যেখান থেকে হোক সমস্ত কিছু আয়োজন করে আমাকে একদিন না একদিন সেটা রান্না করে খাওয়াতোই। তো সেটাও আমি এখানে চেষ্টা করি, জানি না কেন সেই রকম খেতে হয় না। আসলে কি, মায়ের হাতের রান্নাগুলো
মা অনেক ভালোবেসে অনেক যত্ন করে করে, তো ওর জন্যই হয়তো সেই রকম হয় না আমার হাতে। তবে আজকে অনেক রকম রান্নাই হয়ে গেল। সকালের দিকে রান্না করতে হলে সাধারণত এত কিছু করি না, তবে আজকে করা হচ্ছে। যেমন শাকটা করব, এখানে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, একটু মাছের ঝাল করব। অনেক দিন ধরেই মাছের ঝোল করছি, তো বাবার মাছের ঝোল খেতে একেবারেই ভালোবাসে না, তো ওর জন্যই আজকে ভাবলাম একটু মাছের ঝাল করি। সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল করছি, কালো জিরে একটু ফোড়ন দিয়েছি। আর কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝাল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, তাতে তো স্বাদ আরও বেড়ে গিয়েছিল। আর এদিকে বসিয়েছিলাম একটু আলু পটলের তরকারি, তবে তরকারিটা আজকে খুব একটা মাখা মাখা করবো না, যেহেতু ডাল করিনি, তাই ভাবছি ওটা একটু ঝোল রাখবো। তো এতক্ষণ পর্যন্ত তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে নিও। আর তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। আর এই সবকটা কাজ যদি তুমি আগেই করে থাকো তাহলে তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্লিজ এইভাবেই একটু আমার পাশে থেকো, একটু আমাকে সাপোর্ট করো। আর তারপর দেখো রান্না তো ওদিকে চলছেই, ওগুলো বসিয়ে রেখে এসেছিলাম ভাবির জলের বোতলগুলো ভরে নেওয়ার জন্য। ও তো এই ডাইরেক্ট আমাদের যে মিউনিসিপ্যালিটির জল, মানে টাইম কলের যে জল, ওই জল ওকে খাওয়াই না, ওর জন্য একটু জল ফুটিয়ে রেখে দিই, তো সেই জলগুলোই বোতলে ভরে রাখলাম। আর ওদিকে আমার দেখো তরকারিও কমপ্লিট হয়ে গেছে। টেবিলটা রোজকার মতো সকালবেলা একটু মুছে নিয়ে তারপরে খাবারগুলো এনে এখানে রাখবো, যেহেতু সারাদিন আর মোছা হয় না, সেই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে টেবিলটা মোছা যায়। আর এখানে এই যে দেখো চলে এসেছি, আজকে করব একটু চাটনি, যদিও সকালের দিকে চাটনি খুব একটা আমি করি না, সাধারণত রবিবার দিনগুলোই করি, তবে আজকে একটু করব কারণ তোমাদের দাদা ভাই কাল এনেছে জলপাই। আর জানো তো জলপাইয়ের চাটনি বা জলপাই জিনিসটাই আমি কিন্তু এর আগে কোনোদিন খাইনি, তবে জলপাই নামটা শুনলেই সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। সেই যে সুকুমার রায়ের অবাক জলপান, অবাক জলপানেই প্রথম শুনেছিলাম জলপাই কথাটা। তারপর থেকে অবশ্য এই ফলটাকে না দেখেছি না খেয়েছি, শুধু নামটাই জানি। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ইউটিউবে দেখছি চারিদিকে সবাই জলপাই রান্না করছে, তো তুমি এনো তো। তো গতকাল এনে দিয়েছে, তো আজকে একটু সকালবেলা চাটনি করছি, সর্ষে ফোড়ন দিয়ে জলপাইয়ের চাটনিটা করব। তবে আজকে খাওয়া হয়নি চাটনিটা, তার কারণ আজকে ছিল শুক্রবার, আর আমার না একেবারেই মনে ছিল না, আমরা শুক্রবার দিন আসলে টক খাই না। খুব একটা ভুল এটা আমার হয় না, তবু মাঝে মাঝে ওই করে ফেলি আর কি। তো চাটনিটা করার আগে মনে ছিল না, পরে বাবা বলতে তখন মনে পড়লো, তারপরে চাটনিটা রেখেই দিয়েছিলাম, আজকে আর খাওয়া হয়নি। আর রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, সব খাবার দাবারই ওখানে রেখে দিয়েছি, রেখে দিয়ে এই যে রান্নাঘরটা এবার পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি, যত যাই হোক, যতই দেরি হোক, যতই কাজ থাকুক না কেন, আমি এই কাজটা কোনো দিন মিস করি না। অল্প সামান্য সময় দিয়ে হলেও কিন্তু আমি রান্নাঘরটা একবার ভালো করে মুছে নিই, যাতে কোনো রকম তেল চিটচিটানি নোংরা রান্নাঘরে না জমে, কারণ যেহেতু এমনিতেই সাদা টাইলস, তো এর উপরে না তেলগুলো জমলে খুব বাজে দেখতে লাগে। আর ক্যাবিনেটগুলোও নোংরা হয়ে গেলে সেগুলো পরিষ্কার করতে অসুবিধাও হয়, ওর জন্য না এই তেল চিটচিটানি দাগটা যাতে না হয়, তার জন্য প্রত্যেক দিনই কিন্তু আমি এই কাজটা করি। আর তারপরে এই যে রান্নাঘরটা ক্লিন করে নেওয়ার পরে অনেক বাসন তো জমেছিল, আগে একবার বাসন মেজে নিয়েছি অল্প, কিন্তু রান্না কমপ্লিট হওয়ার পরে এই যে কড়া টড়াগুলো তো থাকে, তো সেগুলোও মেজে নিচ্ছি। তাড়াহুড়ো করে এই কাজটা করছিলাম কারণ আজকে আবার বাবি স্কুল আছে, ওকে রেডি করতে হবে, এখনো ঘুম থেকে যদিও ওঠেনি। আর জানো তো ওনা আগে প্রত্যেক দিনই সকালের দিকে ঘুম থেকে উঠে পড়তো, কিন্তু এখন দেখছি পুজোর ছুটির পর থেকে, জানি না ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে কিনা, একদম না সকালে ঘুম থেকে উঠতেই চাইছে না। তো ওকে ডাকতে হবে। তবে বাসনগুলো মেজে নেওয়ার পরে এই যে সিঙ্কের যে এরিয়াটা, এই এরিয়াটাও আমি প্রত্যেক দিনই ভালো করে পরিষ্কার করে নিই, না হলে না এখানে জল জমতে থাকে বা খাবার দাবারের কোনো অংশ যদি পড়ে থাকে, ওখান থেকে পোকা মাকড় আরশোলা বিভিন্ন রকম সমস্যা হয়, আর জল জমলে তো এমনিতেই একটা শ্যাওলা শ্যাওলা হয়ে যায়। তো আমি ওর জন্য ভালো করে স্কচ ব্রাইট দিয়ে সিঙ্কের এলাকাটাও পরিষ্কার করে নিই।
তো বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর এই কদিন আমার একটা সময় সাপেক্ষ এক্সট্রা কাজ যোগ হয়েছে, সেটা হলো আমাদের কাজের দিদি কাজ ছেড়ে দিয়েছে, তো সে আর আসছে না। তবে জানি না কি কারণ সে বলে যায়নি, মাসের পর মাইনেটা নিয়ে সে চলে গেছে। হয়তো আসলে কি বলতো, এত বড় বাড়ি তো প্রত্যেকদিন এই ঝাঁট দেয়া মোছা সত্যি একটু কষ্টকর ব্যাপার হয়ে যায়। আমি নিজেও বুঝি, কিন্তু আমার যেহেতু জায়গা আমাকে তো সেটা করতেই হয়, তো তার হয়তো একটু অসুবিধা হচ্ছিল। সে যাই হোক, আপাতত ভেবেছি যে আর অন্য কাউকে রাখবো না, নিজেই যখন হোক সময় করে কাজটা করে নেব একটু একটু করে। তো তাই বাবিকে স্কুলে দিয়ে এসে এই যে ঝাঁট টাটগুলো দিয়ে দিচ্ছি, তারপরে হয়তো মোছার সময় এখন হবে না, কারণ না পুরো বাড়িটা ঝাঁট দিয়ে মুছতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। তো এতটা সময় এই সময় দেয়া যায় না। তো ভাবলাম এখন ঝাঁটটা দিয়ে নিই, তারপর না হয় ওকে স্কুল থেকে আনার পরে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে মুছে নেব। তো তাই এই যে ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঘরে না এত নোংরা হয় জানো তো, প্রত্যেক দিন ঘর ঝাঁট দেওয়া মোছা হলেও কোথা থেকে যে এত ধুলো আসে বুঝি না। আর পাশে যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে সেগুলোও শেষ হচ্ছে না, কন্টিনিউ হতেই থাকছে। তো যতদিন না সেই কাজগুলো শেষ হচ্ছে ঘরদোর হয়তো এইরকম নোংরা হতেই থাকবে। তো কিছু করার তো নেই, পরিষ্কার করতেই হবে। আসলে কি বলতো, উপরের ঘরগুলো প্রত্যেক দিন না মোছামুছি করলেও হয়, কিন্তু এই যে ধুলো জমে থাকে হাঁটাহাঁটি করার সময় পায়ের মধ্যে ধুলো লাগলে না এত অস্বস্তি লাগে আমার, তখন মনে হয় ধুত বাবা, ঘরগুলো পরিষ্কার করে নিলেই ভালো। তো তাই ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই সিঁড়ির ঘাঁচগুলো জানো তো, এই দিদিকে কাজে লাগাবার পর থেকে এই ঘাঁচগুলো না এত নোংরা জমে। এগুলো আমি যখন আগে মুছতাম ভালো করে পরিষ্কার করে মুছে নিতাম, কিন্তু এখন না দীর্ঘদিন না মুছে মুছে এই কোনাগুলো একেবারে ধুলোর একটা চর পড়ে গেছে। তো ওই মাঝে মাঝে ওর জন্যই হাতে করে মুছে ওগুলো পরিষ্কার করছি, হয়তো হয়ে যাবে কিছুদিন মুছতে মুছতে। আর আজকে না বাবানের স্কুল নেই, মানে ওর তো পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, তো আজকে পরীক্ষা নেই। তো কিছুটা সময় এই সময় হাতে পেয়েছিলাম, তো বেশ কয়েকটা জামা কাপড় জমেছিল, তো সেগুলো ভাবলাম ইস্ত্রি করে নিই। আসলে কি বলতো, একটা দুটো জামা পরে থাকলে না মনে হয় যেন পরে করব করে কাজগুলো রাখাই থাকে। যখন দেখি অনেক জামা জমে গেছে তখন মনে হয় এখন না করলেই নয়। তো সময় করে ওর জন্য ইস্ত্রিটা আজকে করে নিচ্ছি, কারণ বেশ কয়েকটা জামা জমে গেছে। বাইরে বেরোবার সময় না জামাগুলো রেডি না থাকলে খুব অসুবিধা হয়ে যায়, সময়ও থাকে না যে তখন ইস্ত্রি করে নিয়ে তারপর পরে যাব। তো তাই হাতের সামনে যা পাই সেটা পরেই বেরিয়ে যেতে হয়। তো আজকে যখন একটু সময় আছেই, ঘর মোছা তো এই সময়ে হবে না, তো ভাবলাম ইস্ত্রিটাই না হয় করে নিই। আসলে কি জানো তো, কোনো কাজ যদি আগে থেকে প্ল্যান করা থাকে যে এই কাজগুলো আমি আজকে কমপ্লিট করব, তাহলে না সেই বুঝেই কাজ করতে আরম্ভ করি, তো রুটিন মাফিক কাজগুলো কিন্তু দেখি মোটামুটি সবই কমপ্লিট হয়ে যায়। কিন্তু হঠাৎ করে কোনো বড় কাজ এসে গেলে তখন না এত অসুবিধা হয়ে যায়। তো কাজের দিদি এই যে কাজ করতে আসতো, এখন এই যে আসছে না, সেটা আমি জানি যে সে আসবে না। তো তাই সেই বুঝে আমি সকাল থেকে উঠে কাজগুলো একটু একটু করে করে রাখছি, কিন্তু যখন ভাবতাম না সে আসবে তারপরে আসতো না, তখন না খুব অসুবিধা হতো। তো সমস্ত জামা তো আমার হয়ে গেছে ইস্ত্রি করা, তারপরে ঘরদোরও মুছে নিয়েছি বাবিকে স্কুল থেকে নিয়ে এসে। আর অনেক জামা কাপড় এখানে কেচে রেখেছিলাম, ওয়াশিং মেশিনেই ছিল, আজকে আর হাতে কিছু কাচিনি। তো সেগুলো এই যে রোদে মেলে দিচ্ছি। আর আমাদের বারান্দাটায় জানো তো দুপুর পর্যন্ত না শীতকালে প্রচণ্ড রোদ আসে, তো জামা কাপড় এখানে দিলে কিছুক্ষণের মধ্যেই ভালোই শুকিয়ে যায়। তো তাই এখানেই দিয়ে দিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। আর এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সময় সবাই একটু সাবধানে থেকো। টাটা।